ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়েছে নদ নদীর পানি, বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13 জুন, নির্ধারিত সময়েই পরীক্ষা। জুন থেকে ফের টিকার প্রথম ডোজ, করোনার সংক্রমণ বাড়ছে, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। রাত 9টার 21 সংবাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলে বেড়েছে নদ নদীর পানি, কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে পানি প্রবেশ করছে লোকালয়ে, প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। জোয়ারের পানিতে ডুবে বরিশাল ও বরগুনায় 3 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। উপকূলে ঝোড়ো হাওয়া, স্বাভাবিকের চেয়ে উঁচু জোয়ারে খুলনার কয়রার উত্তর ও দক্ষিণ বেতকাশি জলমগ্ন হয়ে পড়েছে। আশ্রয় কেন্দ্রে গেছিলাম, সবাই সেখানেই ছিলাম। অনেকে যাচ্ছে, আসতেছে, রাত্রি থাকতেছে, দিন মাস চলে এসেছে। আশ্রয় কেন্দ্রে নিয়ে আমরা কোনো জায়গায় দাঁড়াবার জায়গা পাচ্ছি না। সাতক্ষীরা শ্যামনগর ও আশাশুনি এলাকায় বেড়িবাঁধ উপচে পানি লোকালয়ে প্লাবিত করেছে। 800 মিটার বেড়িবাঁধের 43টি পয়েন্ট ঝুঁকিতে। মোংলা বন্দরের হিরন পয়েন্টে জোয়ারের পানি বেড়েছে। বাগেরহাটের 6 থেকে 8 ফুট উঁচু জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেশ্বর নদীর বেড়িবাঁধ। ঝুঁকির মধ্যে রয়েছে কয়েক লাখ মানুষ। পিরোজপুরের কচা, সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীর জোয়ারের পানিতে প্রায় 87 গ্রাম প্লাবিত হয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি প্রায় 3 ফুটের বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। বিষখালী নদীর বাঁধ ভেঙে 20 গ্রাম প্লাবিত হয়েছে। ভোলায় মেঘনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে অন্তত 30টি দ্বীপচর, পানিবন্দী কয়েক হাজার মানুষ। বরগুনার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বেতাগী উপজেলার কালিকাবাড়িতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার সময় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু। পটুয়াখালীতে অর্ধলক্ষ লোক পানিবন্দী, ধসে পড়েছে শত শত কাঁচা ঘরবাড়ি। বরিশালে কীর্তনখোলা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় 4টি গ্রাম প্লাবিত হয়েছে। মেঘনা নদীর পানি স্বাভাবিকের চেয়ে 3 থেকে 4 ফুট উঁচু জোয়ারে লক্ষ্মীপুরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত থেকে বাংলাদেশ নিরাপদ। ঘূর্ণিঝড়ের যে কেন্দ্র সেটা কিন্তু উড়িষ্যার উপর দিয়ে প্রবাহিত হয়ে গেছে এবং এটা যদি মুভমেন্ট করো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে করবে, বাংলাদেশে টার্ন নিয়ে আসা বা এখানে আঘাত আনার কোনো সম্ভাবনা নেই। এদিকে ঘূর্ণিঝড় পরবর্তী জরুরি উদ্ধার অভিযান পরিচালনায় বাংলাদেশ নৌবাহিনী 3 স্তরের প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 18টি জাহাজ, পেট্রোল, এয়ারক্রাফট ও হেলিকপ্টার। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় অঞ্চল থেকে 6 ফুট উঁচু পর্যন্ত জোয়ারে প্লাবিত হতে পারে, বয়ে যেতে পারে দমকা ও ঝোড়ো হাওয়া। উপকূলীয় এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মানিক শিকদারের রিপোর্ট। অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লণ্ডভণ্ড ভারতের উড়িষ্যার উপকূল অতিক্রমকালে বাতাসের গতিবেগ ছিল 140 থেকে 160 কিলোমিটার। দেশের উপকূলে ইয়াস আঘাত হানার আর কোনো আশঙ্কা নেই। তবে পূর্ণিমা ও ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে 5 থেকে 6 ফুট উচ্চতায় জোয়ারের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু উপকূল অতিক্রম করে গেছে, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়টি আর আসবে না, এটি পশ্চিম দিকেই যাবে। এটি যেহেতু অতি প্রবল ঘূর্ণিঝড়, এর প্রভাব বাংলাদেশেও পড়েছে। উপকূলে ইয়াস আঘাত না করলেও এর প্রভাবে সারা দেশে আবহাওয়া অস্থিতিশীল থাকবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দমকা, ঝড়ো হাওয়া, বৃষ্টি, বজ্রপাত এই ধরনের আবহাওয়া চলতে থাকবে। ইতিমধ্যে বাংলাদেশে চলছে। ঢাকায়ও যে মেঘ দেখছেন, বৃষ্টি হচ্ছে, এটি ঘূর্ণিঝড়ের ইয়াসের প্রভাবেই হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান সতর্ক সংকেত বহাল থাকবে।
সাগর যখন শান্ত হবে তখন আমরা এই সিগন্যালটি নামিয়ে ফেলব। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আগামী 13 জুন থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর নির্ধারিত সময়ের ক্লাস শেষে পরীক্ষা গ্রহণেরও সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা সংক্রমণ শুরুর পরপরই 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 1.5 বছরে কয়েক দফায় খুলে দেওয়ার সিদ্ধান্ত হলেও পরিস্থিতির কারণে বন্ধ আছে। দীর্ঘ বিরতির পর আবারও করোনাকালীন শিক্ষা ব্যবস্থা, ছুটি, পরীক্ষা ও পাঠ্যক্রম নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করে শিক্ষা মন্ত্রণালয়। এতে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রী জানান, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জুনের 13 তারিখেই খুলে দেওয়া হবে। 13 জুন থেকে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেটি পর্যায়ক্রমিকভাবে তাদেরকে বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন ভাবে যে ক্লাসগুলো নেওয়া হবে, কারো 6 দিন হবে, কারো 1 দিন হবে, পর্যায়ক্রমে সেটা বাড়ানো হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় অ্যাসাইনমেন্ট পদ্ধতি ও নির্দিষ্ট সময়ের ক্লাস শেষে 2 সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা গ্রহণেরও পরিকল্পনা আছে। এসএসসি এবং এইচএসসি এই 2021-এর এবং 2022-এর তাদেরকে পুরো 6 দিন আমরা ক্লাস করাতে চেষ্টা করব, আর বাকিদের আমরা 1 দিন করে শুরু করব, পরে পর্যায়ক্রমে সেটাকে বাড়াবো। আবাসিক হলের শিক্ষার্থী ও শিক্ষক সহ সংশ্লিষ্টদের টিকা সম্পন্ন হবার পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী। বিশ্ববিদ্যালয়টা আমরা আবার সিদ্ধান্ত নেব ইউজিসি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। জুন জুলাই থেকে প্রথম ডোজের টিকা আবার চালু হবে, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হবার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড ও অ্যান্টিবায়োটিক না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 17 জন ও শনাক্ত 1497। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিন। মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশে সংক্রমণ হার বাড়ছে। আমাদের প্রত্যেককেই দায়িত্বপূর্ণ আচরণ না করলে কিন্তু এই সংখ্যাটি বেড়ে যেতে পারে। মঙ্গলবার চীনের টিকা যেসব শিক্ষার্থীদের দেয়া হয়েছে তাদের 7 থেকে 10 দিন পর্যবেক্ষণের পর বাকিদের টিকা দেয়া হবে। আর জুন জুলাই থেকে ফের প্রথম ডোজের টিকা কার্যক্রম শুরু হবে জানান তিনি। ইতিমধ্যেই চীনের সঙ্গে টিকা সংগ্রহ করবার জন্য যে সমস্ত আলাপ আলোচনা এবং অন্যান্য যে সমস্ত বিষয়াদি আছে তার সেগুলো অত্যন্ত ভালোভাবে অগ্রসর হচ্ছে। আমরা যথাসময়ে টিকা পেয়ে যাব আশা করি। ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হয়ে সর্বোচ্চ সতর্কতা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস মেলাইটাস আছে তাদের বেলাতে এই মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস সত্যিকার অর্থেই বিপদের কারণ হতে পারে এবং এটি সাধারণত পোস্ট কোভিড একটি পরিস্থিতিতে যে হয়, যে কোনো পরিবর্তন যেটি আগে ছিল না কিন্তু নতুন করে দেখা গেছে সেইটি নিকটস্থ হাসপাতাল অথবা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান তিনি। দুঃখের সাথে বলতে হয়, এখনো স্বাস্থ্যবিধি মেনে বিশেষ করে মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে মানুষের মাঝে চরম উদাসীনতা অবহেলা লক্ষ্য করা যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকানো যাবে না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 445তম দিনে 24 ঘন্টায় কোভিড-19-এ মারা গেছে 17 জন। মোট মৃত্যু 12,458, 16,434টি নমুনা পরীক্ষায় শনাক্ত 1,497, সুস্থ হয়েছে আরও 1,056 জন। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার আগের দিনের চেয়ে কমে হয়েছে 9.11%। সুস্থতার হার 92% বেশি ও মৃত্যু 1.57%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 8 জন। এ পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে 7,132 ও দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগে 2,366 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ছে চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও রাজশাহীতে।
স্মৃতিমণ্ডল, 21শে টেলিভিশন, ঢাকা। সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতির। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরোজা থাকবে। তাণ্ডব সহিংসতায় রোহিঙ্গাদের ব্যবহার করছে হেফাজত, ঘাঁটি গেড়েছে হাটহাজারী ও আশপাশের মাদ্রাসায়। দেখছেন রাত 9টার 21শে সংবাদ। তাণ্ডব সহিংসতায় রোহিঙ্গাদের ব্যবহার করছে হেফাজত, হাটহাজারী ও এর আশপাশের মাদ্রাসাগুলো তাদের আশ্রয়স্থল হয়ে উঠেছে। বাঙালি পরিচয়ে সেখানে থাকছে তারা। গোয়েন্দাদের নজরে আসার পর তদন্তও শুরু হয়েছে। চট্টগ্রাম থেকে ইফরাজ নূরের ক্যামেরা ইকরামুল হকের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা সহ অন্য মাদ্রাসাগুলোতে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে। শিক্ষার্থী, ক্যান্টিন ও ডাইনিংয়ের কর্মচারী, দারোয়ান, পিয়ন সহ নানা পরিচয়ে সেখানে অবস্থান করছে তারা। তবে তাদের মূল কাজ হেফাজতের তাণ্ডবে অংশ নেয়া। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের লিয়াজু করার দায়িত্ব পালন করে তারা। রোহিঙ্গাদের এমন কর্মকাণ্ডে উদ্বিগ্ন গবেষকরা। রোহিঙ্গাদের অর্থের যোগান বন্ধের দাবি তাদের। মাদ্রাসায় জঙ্গি আছে বলে একটা ধারণা অনেকে করে থাকে, এমনকি সেখানে রোহিঙ্গাদের একটা অংশ আছে বলে অনেকে সন্দেহ করে। এখানে যে একটা স্বাধীনতা বিরোধী মহল এই কওমি মাদ্রাসাগুলোতে গেড়ে বসছে, এ সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই। পুলিশ বলছে মাদ্রাসায় রোহিঙ্গাদের উপস্থিতির তথ্য তাদের কাছেও আছে। তাদের জন্য নির্ধারিত শরণার্থী শিবিরের বাইরে তারা কিভাবে যায়, কারা এর মদতদাতা, রাজনৈতিক কর্মকাণ্ডে কারাই বা তাদের ব্যবহার করে, সে বিষয়ে বিস্তারিত কাজ চলছে বলেও জানায় পুলিশ। রোহিঙ্গাদের কিন্তু ক্যাম্পের বাইরে বের হওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে অবশ্যই ক্যাম্পের ভিতরে থাকতে হবে। যদি আমরা পাই যে কোনো রোহিঙ্গা এখানে ছাত্র হিসাবে আছে বা কর্মচারী হিসাবে আছে, তাদের বিরুদ্ধেও প্রচলিত আইন অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য তার। সমর ইসলাম, 21শে টেলিভিশন। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকার করে না। অনুমতি ছাড়া কেউ সে দেশে গেলে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। ফিলিস্তিনকে ওষুধ সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশ ফিলিস্তিনের বন্ধুত্ব আরও গভীর হবে বলে মন্তব্য করেন দেশটির রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। প্রণব চক্রবর্তী রিপোর্ট। সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ গেছে শিশুসহ 2.5 শতাধিক মানুষের। ঘরবাড়ি হারিয়েছে হাজার হাজার মানুষ। আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে অবশেষে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। এ অবস্থায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের পাশে দাঁড়ালো বাংলাদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের হাতে 40 লাখ টাকার ওষুধ সামগ্রী উপহার তুলে দেন বিকন ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবাদুল করিম। এমন দুঃসময়ে ফিলিস্তিনের পাশে থাকায় বাংলাদেশকে ধন্যবাদ জানান সে দেশের রাষ্ট্রদূত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল ফিলিস্তিন 2 স্বতন্ত্র রাষ্ট্র, বাংলাদেশের প্রত্যাশা। তবে দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি না দেয়া পর্যন্ত সে দেশে যাওয়া বেআইনি। যতদিন পর্যন্ত প্যালেস্টাইন স্টেট আপনার সত্যিকারভাবে প্রতিষ্ঠিত না হয়েছে, ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলকে স্বীকারই করি। Anyone goes there without government permission, that person is liable to be prosecuted, and there has been evidence of it before. বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। Passport is an identity and it does not relate anything with the foreign policy. বন্ধু রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের পাশে বাংলাদেশ সবসময় থাকবে বলেও জানিয়েছেন তিনি। প্রণব চক্রবর্তী, 21শে টেলিভিশন, ঢাকা। আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরোজা থাকবে। ঘূর্ণিঝড় ইয়াসে লন্ডভন্ড উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূল, 3 লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত।
রাত 9টার 21 সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই আন্তর্জাতিক খবর। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে ইয়াস। স্থলভাগে আছড়ে পড়ার পর এখন শক্তি হারাচ্ছে। তবে এর প্রভাবে এরই মধ্যে প্লাবিত হয়েছে উড়িষ্যা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা ও পশ্চিমবঙ্গের উপকূল। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাঁধ সহ 3 লাখেরও বেশি ঘরবাড়ি। এখন পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর মিলেছে। রিপোর্ট করছেন দুলি মল্লিক। সকাল থেকে তীব্র রূপ ধারণ করে ঘূর্ণিঝড় ইয়াস। স্থানীয় সময় সোয়া 9টার দিকে ঘন্টায় প্রায় 150 কিলোমিটার বেগে উড়িষ্যার বালাসোর উপকূলে আঘাত আনে। প্রায় 3 ঘন্টা ধরে চলে এর তাণ্ডব। পূর্ণিমার জোয়ারের কারণে ভয়াবহ রূপ নেয় সাগর। উত্তাল ঢেউ আশ্রয় পড়ে উপকূলের নিম্ন এলাকায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দীঘা। জলোচ্ছ্বাসে ভেসে গেছে দোকানপাট, রাস্তাঘাট, ঘরবাড়ি সহ বিস্তীর্ণ এলাকা। উড়িষ্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বালাসোর, ভদ্রক ও কেন্দ্রপাড়া। পশ্চিমবঙ্গে এ যাত্রায় কলকাতা বেঁচে গেলেও ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা। পূর্ব মেদিনীপুরে ভেঙে গেছে অন্তত 51টি বাঁধ। এর মধ্যে উপকূলে 70 কিলোমিটার নদীরক্ষা বাঁধও রয়েছে। ভেসে গেছে অন্তত 20,000 ঘরবাড়ি। পরিস্থিতি মোকাবেলায় আগে থেকেই প্রস্তুত ছিল প্রশাসন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। আমি জানি না কিভাবে হয়েছে, ডিটেইলসটা আমরাও খোঁজ খবর করছি। অতি শক্তিশালী থেকে এখন ক্রমশ দুর্বল হচ্ছে ঝড়টি। তবে এর প্রভাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি হতে পারে উপকূল এলাকায়। মহামারী করোনায় বিপর্যস্ত ভারত 1 বছরে আমপান, তক্তে সহ বেশ কয়েকটি বড় মাপের ঝড়ের মুখোমুখি হয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। জানাবো খেলার খবর। আইসিসির ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় বাংলাদেশি হিসেবে শীর্ষ 2-এ জায়গা করে নিলেন মেহেদী হাসান মিরাজ। আর 8 ধাপ এগিয়ে 9 নম্বরে উঠেছেন মুস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে মিরাজ 4 উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে নিয়েছেন 3 উইকেট। এই পারফরমেন্স দিয়ে আইসিসি ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের 2-এ উঠে এলেন মিরাজ। ক্যারিয়ারের সর্বোচ্চ 725 রেটিং পয়েন্ট পেয়েছেন এই স্পিনার। এদিকে 8 ধাপ উন্নতি ঘটিয়ে শীর্ষ 10-এ উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। সিরিজের প্রথম ম্যাচে 34 রানে 3 উইকেট নেয়ার পর দ্বিতীয় ম্যাচে 16 রানে 3 উইকেট নেন তিনি। র্যাঙ্কিংয়ে 9-এ উঠে এসেছেন মুস্তাফিজ। নতুন এই র্যাঙ্কিংয়ে মুস্তাফিজের রেটিং পয়েন্ট 652। আর এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়েছে নদ নদীর পানি, বাঁধে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী অনেকে। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে 13 জুন, নির্ধারিত সময়ে পরীক্ষা। এবং জুন থেকে ফের টিকার প্রথম ডোজ, করোনা সংক্রমণ বাড়ছে, ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।